ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এলাম পিএসসির ডাব্লিউবিপিএসসির যে এক্সামগুলো আছে, যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, সেরকমই এক্সামগুলোর একটা ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে, ম্যাথের কমপ্লিট একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। তো তোমরা যদি পরীক্ষা হলে খুব সহজে এবং স্মার্ট মেথডে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে চাও বা সম্পূর্ণ উত্তর দিতে চাও, তাহলে এইরকম প্র্যাকটিস সেট কিন্তু তোমরা ডেলি বেসিসে করো, আশা করি উপকৃত হবে। চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। কী বলেছে না, বলেছে একটি আসবাবপত্রের দোকানের মালিক ক্রেতার থেকে ক্রয়মূল্যের চেয়ে 15% বেশি নেন। যদি একজন ক্রেতা একটি সোফা সেট কিনে দোকানদারকে 9,039 টাকা দেন, তাহলে সোফা সেটটির ক্রয়মূল্য কত? তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে বলেছে ক্রয়মূল্যর থেকে 15% বেশি নেয়। 15% বেশি নেওয়া মানে কি? 15% বেশি নেওয়া মানে কি না, ক্রয়মূল্য যদি বা সিপি যদি ধরি 100, তাহলে এখানে এসপি কত হবে? ক্রয়মূল্য থেকে 15% বেশি নিয়েছে, তাহলে এসপি হবে 115। আবার কি বলেছে, একটা সোফা সেট কিনে দোকানদারকে ক্রেতা কত দেয়? 9,039 টাকা। অর্থাৎ এটাই একটা এসপি হয়ে যাবে, যে জিনিসটা কেনার পরে যত টাকা দোকানদারকে দিয়েছে সেটাই তো বিক্রয় মূল্য। তাহলে এটা কত হবে? 9,039। তাহলে দেখো 115 মান 9,039, এটা আমরা বলতে পারি। তাহলে 100-র মান কত? এটা বার করলেই আমরা পেয়ে যাব। কত সহজে হয়ে যাবে দেখো। তাহলে এরকমভাবে লিখতে পারি 9,039 গুণ, আচ্ছা, আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে একটা ফর্মুলা আমরা জানি, যে ওপরে 100, যে 100টা থাকে না, ওপরে 100, নিচে বিক্রয় মূল্যটা, অর্থাৎ এই 115। আর যদি এটা উল্টো হতো না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে দিতাম, তখন এই ওপরে 115টা হতো আর নিচে 100টা হতো। আর এটা তোমরা সাজালেও এটা পেয়ে যাবে। তো এই রেশিং নিয়মে যদি সাজাও এটা পেয়ে যাবে। তো চলো এটাকে কাটাকুটি করে নিই। 5-20 100, 5-23, 5 দোকানে 10, 3 5 15, 5-23 115। 23 দিয়ে এটা মেবি কাটাকুটি যাবে। আমরা এটা ভাগ করে দেখে নিই। 90-39কে যদি আমরা ভাগ করি 3-23, 69, এখানে 1 থাকছে, 10 7 2 213। এখানে যদি 9 বার খাওয়াই আমরা, 3 লং 27, 7 হয়ে 2, 9 দুগুণে 18 আর 2 20, থাকছে 6 আর এখানে 9। তো দেখো ওখানে 69 লাস্টে ছিল, 69। তাহলে এখানে যদি আরও একটা 3 খাওয়াই, 3-23 69 মিলে যাচ্ছে। তাহলে 393, এটাকে কাটলে 393 আসছে। আচ্ছা, 393 × 20, তাহলে উত্তর কত হবে গো? 393 × 20, তাহলে কত আসছে? 0 বসলো। 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 1 7। তাহলে দেখো 7,860 টাকা। 7,860 টাকা, অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা পরের কোশ্চেনটাও টাইপিং মিস্টেক আছে, একই কোশ্চেন চলে এসছে। দেখে নেবো পরের কোশ্চেন কি বলেছে। দেখো বলেছে একটা ডিলার একটা রেডিও 540 টাকায় একটা রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হয়। কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? তাহলে বলেছে যে 10% ক্ষতি হয় যখন 540 টাকায় বিক্রি করে, কত টাকায় বিক্রি করলে সেটা 10% লাভ হবে? তাহলে আমরা জানি, যদি কোনো জিনিসের ক্রয় মূল্য বার করতে চাই আমরা, সিপিটাকে যদি বের করে নিই এখান থেকে, কী হবে গো? 540 টাকায় বিক্রি করে তার কী হয়েছে? ক্ষতি হয়েছে 10%। তাহলে এটা কী হবে বার করতে গেলে? ওপরে 100, নিচে 100 - 10 90। যেহেতু ক্ষতি হয়েছে বলেছে, তাহলে এটা বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যে নিয়ে যাচ্ছি, সেই জন্য ওপরে 100 দিলাম। 0 0 কেটে দাও, আর এখান থেকে কেটে দাও 6 তো তাহলে 600 টাকা বেরিয়ে গেল। তাহলে এটা সিপি বেরোলো। এবার বলেছে কত টাকায় বিক্রি করলে সেটা 10% লাভ হবে। তাহলে সিপিটাকে 600 ধরে নিয়েছি, পেয়েছি। তাহলে কত টাকায় বিক্রি করে 10% লাভ হবে? অর্থাৎ 110 হবে। এর 110% কত? তাহলে 100 দিয়ে কাটলে 660 টাকা। দেখো একদম ইজি মেথড, ঝেঁটা অঙ্ক হয়ে যাবে। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখে নেবো আমরা পরের কোশ্চেন
কি বলেছে 21 থেকে 51 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির যোগফল কত। আচ্ছা, তোমরা কিন্তু ডেইলি বেসিসে এই অঙ্কগুলো করতে থাকো, আর এই ধরনের সেট যদি তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে এক্সামে গিয়েও একদম কমন পেয়ে যাবে এবং মনে হবে যেন ঘরে যেগুলো প্র্যাকটিস করে গেছিলে সেগুলি তোমরা পরীক্ষা হলে পেয়ে যাচ্ছ। তো এগুলো থেকে অনেক উপকৃত হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে বেল আইকনটাকেও প্রেস করে দিও। তাহলে বলেছি 21 থেকে 51 পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে এখানে আমরা প্রথম যুগ্ম সংখ্যা বলতে পারি 22, বলতে পারি তো, অবশ্যই বলতে পারি। আর লাস্ট যুগ্ম সংখ্যা কত, 50, কারণ 51 অযুগ্ম 21 অযুগ্ম, তাহলে এটা বলতে পারি। আচ্ছা, এইটার মধ্যে কতগুলো টার্ম আছে বার করবো আমরা কি করে। টার্ম কতগুলো আছে, টার্ম মনে করি n সংখ্যক টার্ম আছে, তাই বার করার নিয়ম কি না, বার করার নিয়ম হচ্ছে এ অর্থাৎ ফার্স্ট টার্ম, এখানে যে ফার্স্ট টার্ম রয়েছে এইটা ফার্স্ট টার্ম, প্লাস n মাইনাস 1, nটা কতগুলো টার্ম সেটা, আর কমন ডিফারেন্স d, কমন ডিফারেন্স কত গো, 22, তারপরে 24 হবে, তারপর 26 হবে, এইভাবে 2 2 করে যাবে না। তাহলে কমন ডিফারেন্সটা 2 আমরা পেয়ে গেলাম, d = 2। তাহলে এখানে দেখো কি হচ্ছে, n এর টার্মটা কত, n এর টার্মটা 50, এ ফার্স্ট টার্ম 22 প্লাস n মাইনাস 1, ডিটা কত 2। তাহলে এর প্রথমে দেখে নিচ্ছি কতগুলি টার্ম আছে সেটা, কতগুলি টার্ম আছে এই সিরিজটিতে কতগুলি টার্ম আছে সেটা দেখে নিচ্ছি। তাহলে কি হবে, এখান থেকে 22টা এদিকে এলে হয়ে যাবে 28, 2টা এদিকে চলে গেলে হবে 2, এরকম 9 n মাইনাস 1, তাহলে 14 = n মাইনাস 1, অতএব n = আমরা লিখতে পারি 15, 14 প্লাস 1 এপারে গেলে হয়ে যাবে 15। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম, n এর মানটা কত পেয়ে গেলাম, 15। আচ্ছা, এবারে আমাদেরকে বলেছে যে যোগফল কত, ওই সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে আমরা জানি এই যোগফল বার করার একটা নিয়ম বা ফর্মুলা হচ্ছে Sn = n/2 ব্র্যাকেটে a প্লাস কতগুলো টার্ম, এবার tn, মানে n এর টার্মটা কত আর ফার্স্ট টার্ম। তাহলে এখান থেকে n কত পেয়েছি, 15/2, এর মান কত গো, এর মান প্রথম মান 22, এই যে আমরা দেখিয়েছি এখানটাতে এর মান 22, অর্থাৎ ফার্স্ট টার্মটা। আর লাস্ট টার্ম কত, n এর টার্ম হচ্ছে 50। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 15/2 ইন্টু 72, 2 দিয়ে 72কে কাটো, 36 আর 15 গুণ করলে কত হয়, 360 প্লাস 36, 5 36, 180, তাহলে কত পেলাম আমরা, 540 আমরা পেয়ে গেলাম। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা পরের কোশ্চেন, ওটা একটু টাইপিং মিস্টেক আছে, চলে এলাম আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে না, যদি √2 = 1.414 হয় তাহলে √1/√2 + 1 কত হবে, √2 - 1 √2 + 1 কত হবে। তাহলে কি বলেছে না, √2 = 1.414, তাহলে √2 - 1 √2 + 1 এটা কত হবে। আচ্ছা, এটাকে যদি আমরা রেশনালাইজেশন করে নিই তাহলে কত পাবো, নিচে √2 - 1 দিয়ে গুণ করব, ওপরেও √2 - 1 দিয়ে গুণ করব, এটাকে রেশনালাইজেশন করা হচ্ছে। তাহলে নিচে আমরা কি পাবো, দেখো নিচে আমরা কি পাবো, √2 গুণ হলে 2 প্লাস √2 মাইনাস √2 প্লাস মাইনাস 1, √2 কেটে গেল, নিচে পড়ে থাকলো 1, নিচে কত পড়ে থাকলো 1। আচ্ছা, উপরে গুণ করলে 2 মাইনাস √2 মাইনাস √2 মাইনাস প্লাস 1, তাহলে উপরে পড়ে থাকলো 3 মাইনাস 2√2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, নিচে 1 মানে কিছুই না, 3 মাইনাস 2√2। এবার √2 মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব
কত না 3 মাইনাস 2 ইন্টু 1.414, এটাকে যদি আমরা করে নিই এভাবে বিয়োগটা করে নিই 3.000 তিনটে জিরো দিলাম, 2 1 2 পয়েন্ট 4 দুগুণে 8, 2 1 2 4 দুগুণে 8 লাস্টের টার্মটা, এটাকে আমরা বিয়োগ করলে পাচ্ছি 2, 10 একটা 10 3 কত দিল 10 মিনিট 7, 1 8 সাথে 9, তাহলে 10 মিনিট কত 1 পয়েন্ট মিলে গেল। তাহলে 0.7172 বা অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে জয়েশ, সুধীর ও পার্বতী একটি বৃত্তাকার পথ পরিভ্রমণ করে যথাক্রমে 12 সেকেন্ড, 8 সেকেন্ড ও 5 সেকেন্ড সময়ে। কত সময় পরে তারা মিলিত হবে? কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে দেখো 12 সেকেন্ড, 8 সেকেন্ড আর 5 সেকেন্ড, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটা অঙ্ক দেখেছো যে একটি ঘন্টা কতগুলি ঘন্টা পর পর যদি যথাক্রমে এত এত সময় বাজে, তাহলে তারা পরবর্তীতে কত সময় পরে একসাথে বাজবে। এইরকম যে অঙ্কগুলো বা এইরকম সময় যে একটা বৃত্তাকার পথে ঘুরছে, তারা এত সেকেন্ডের অতিক্রম করে কত সময় পরে মিলিত হবে। এই ধরনের কোশ্চেনগুলো থাকলে তোমরা কিচ্ছু করবে না, চোখ বন্ধ করে দেবে চোখ বন্ধ করে দেবে এলসিএম। কী করে দেবে না, এই সংখ্যাগুলোর এলসিএম করে দেবে। কি বলেছে, সরি 5 8 12, এদের এলসিএম করে দিচ্ছি। 2 দিয়ে করলে যাবে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দিয়ে আবার করি 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আজ যাবে না, দেখো আজ যাবে না। তাহলে কত হলো, 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তাহলে এলসিএম আমরা পেয়ে গেলাম 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এবার এখানে উত্তর চেয়েছে মিনিটে, কত মিনিট দেওয়া আছে না, কত মিনিট পরে তারা মিলিত হবে। তাহলে 60 দিয়ে আমরা ভাগ যদি করে দিই পেয়ে যাবো কত, 2 মিনিট। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে তারা 2 মিনিট পরে মিলিত হবে। চলে যাবো পরের কোশ্চেনে। বলেছে প্রথম থেকে শুরু করে 5টি ক্রমিক সংখ্যার ঘন এর গড় কত। কি বলেছে, প্রথম থেকে শুরু করে 5টি ক্রমিক সংখ্যা, 5টি ক্রমিক সংখ্যা কী কী, তাহলে প্রথম থেকে শুরু করে 1 2 3 4 5, 5টি ক্রমিক সংখ্যার ঘন, আচ্ছা এদের ঘন বা কিউব করতে হবে, এদেরকে কিউব করতে হবে, কিউব তার গড় করতে হবে। চলো কোনো ব্যাপার নেই, 5টা সংখ্যা যেহেতু আছে নিচে অবশ্যই 5 থাকবে, গড় করতে বলেছে। 1 কিউব 1 প্লাস 2 কিউব, এই যে 2 কিউব কত 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব কত গো 125, 5 কিউব 125। তাহলে এদেরকে যোগ করলে কত হচ্ছে 1 8 9, 9 27 36, 36 64তে 100 আর 125, 225 বাই 5, তাহলে 4 5 20, 5 5 25, 45 চলে এলো সঠিক উত্তর। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। চলে পরের কোশ্চেনে। কি বলেছে দেখো, কত ভালো ভালো মানের কোশ্চেন এগুলো। এই ধরনের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে থাকো ডেলি বেসিসে, পরীক্ষা হলে তোমরা যখন বসবে তখন কিন্তু তোমাদের আর কঠিন লাগবে না। কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি একটি চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বাহ। কি বলেছে, একটি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি একটি চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আচ্ছা এই জায়গাটার একটা টাইপিং মিস্টেক আছে, এইটা তোমরা দেখে নাও, এটা কিন্তু এই দুগুণ হবে না, 2/3 হবে। কি হবে 2/3, বোঝা যাচ্ছে না এখানটাতে, 2/3 গুণ লেখাও যাচ্ছে না এখানটাতে, 2/3 গুণ। তাহলে চতুর্ভুজটির 4টি কোণের অনুপাত কত বলেছে, 3:4:5:6। ত্রিভুজটির বৃহত্তম কোণটি তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আবার কি বলেছে, ত্রিভুজটির বৃহত্তম কোণটি তার ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ত্রিভুজটির দ্বিতীয় বৃহত্তম কোণ ও চতুর্ভুজের বৃহত্তম কোণের সমষ্টি কত। আচ্ছা দেখো,
তাহলে প্রথমে আমাদের যেখান থেকে অঙ্কটা শুরু করতে হবে সেটা হচ্ছে এই লাইন, যে চতুর্ভুজের, তাহলে একটা চতুর্ভুজ, সাপোজ এটা একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ। বলেছে কি না, কোনগুলোর অনুপাত বলে দিয়েছে 3:4, 3:4, 5:6, এরকম যদি আমরা ধরে নিই, তাহলে আমরা কি জানি না চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? 360। অর্থাৎ এটাকে যদি এ বলি, এ বি সি ডি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। কারণ কি, এটাকে যদি আমরা তোমার একটা সরলরেখা টানো, দেখবে এই সরলরেখার উপরে এই দুটো, এই যে কোণ আছে, এই কোণ এই কোণ, এই দুটোর যোগফল কত হবে না? 180 ডিগ্রি। সেম এদিকেও তাই, এদিকেও তাই। তাহলে দুটো মেলালে কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি বলে দিয়েছে? 3 ইউনিট প্লাস 4 ইউনিট প্লাস 5 ইউনিট প্লাস 6 ইউনিট, টোটাল কত হচ্ছে? 3 4 7 5 12 6 18 ইউনিট। 18 ইউনিট ইকুয়াল টু কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে 1 ইউনিট সমান কত? 360/18 ইকুয়াল টু 20 ডিগ্রি। অর্থাৎ এই এক একটা কোণের মান যেগুলো আছে না, এই 3 ইউনিট, এই 1 ইউনিটের মান 20 হয়ে গেল। অর্থাৎ কোণ চারটে কত কত হয়ে যাবে? 3 20 60 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রি, 4 20 80 ডিগ্রি, 5 20 100 ডিগ্রি, আর 6 20 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটা ক্ষুদ্রতম কোণ, এটা বৃহত্তম কোণ। এবার বলেছে একটা ত্রিভুজ, সাপোজ এটা একটা ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণের 2/3 অংশ। চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণ কোনটা? 60, এর 2/3, তাহলে কত হবে? 3 দিয়ে 60কে কাটলে 20 ডিগ্রি, 2 × 20 তাহলে কত হচ্ছে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে ধরো সাপোজ এই কোণটা 40 ডিগ্রি। এবার কি বলেছে? এবার বলেছে না ক্ষুদ্রতম ত্রিভুজটির বৃহত্তম কোণটি, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে ধরো এটা বৃহত্তম কোণ ত্রিভুজের, আচ্ছা এর দ্বিগুণ, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে 40 দুগুণে 80। 40 দুগুণে কত হবে? 80 ডিগ্রি। আচ্ছা বাচ্চা আছে যে কোণটা, সেটা কত হবে? 40 20 120, আর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 - 120 কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে? ত্রিভুজের দ্বিতীয় বৃহত্তম কোণ, এটা দ্বিতীয় বৃহত্তম কোণ। আর চতুর্ভুজের বৃহত্তম কোণ কোনটা? 120 ডিগ্রি। এই দুটো সমষ্টি চেয়েছে। তাহলে কত উত্তর হবে? 60 + 120 ইকুয়াল টু 180 ডিগ্রি। খুব ভালো অঙ্ক ছিল। অঙ্কটা একটু লেন্দি তোমাদের বোঝানোর জন্য হলো, বাট এমনি কনসেপচুয়াল। অনেক অঙ্ক তোমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষা হলে অনেক লাইন তোমরা না লিখে একদম মুখোমুখি করে দিতে পারবে। তাহলে উত্তর কত চলে এলো? উত্তরে হলো 180 ডিগ্রি। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। তোমরা এটা একটু খেয়াল করে নেবে, এটা 2/3 গুণ হবে, 2/3 গুণ। পরের কোশ্চেন বলেছে 1/x = 1/y = 1/z, এটা সমান সমান কত বলেছে? 2:3:5। তাহলে বলেছে x = y = z কত হবে? তাহলে আমরা লিখতে পারি এখান থেকে ডিরেক্ট, এটা রয়েছে। তো তাহলে যদি 1/, এগুলো করা হয় 1/, যদি দুটোকেই 1 দিয়ে ডিভাইডেড করে দেওয়া হয়, বা 1/, এটা করে দেওয়া হয় দুদিকে, তাহলে দেখো একটা 1/x, এটা মানে কি বলতো? এটা মানে এক্সটা উল্টে যাওয়া, উল্টে গিয়ে এক্সটা এখানে উপরে চলে আসা। আর দুদিকে যদি এরকমভাবে করি, এদিকে 1/2 হয়ে যাবে, তখন 1/2। তাহলে তোমরা কি বলেছি বুঝতে পারছো? x = y = z যদি করি, তাহলে হয়ে যাবে 1/2 1/2 1/3 1/5 চলে এসছে এটা। তাহলে দেখো এদের এলসিএম কত হবে? 3 5 15 2 30, 30 ধরে নিই। তাহলে 30 এখানে একটা গুণ রাখবে, 30 গুণ 1/2 = 30 গুণ 1/3
30 গুণ 1/5, এটা কাটাকুটি করলে হবে 15:10:6, এটা 30, 6, তাহলে উত্তর কত চলে এলো? 15:10:6। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। তো বুঝতে পারলে, এই যে আমি দেখিয়ে দিয়েছিলাম এখানটাতে, এখানে দেখিয়ে দিয়েছি দেখো, যে 1/1/x মানে এক্সটা উল্টে গিয়ে এক্স হয়ে যায়, শুধু 1/xটা উল্টে এক্স হয়ে যায়। আর এটাকে যেহেতু দুদিকেও করতে হয়, এদিকে করলে এদিকেও ভাগটা দিতে হয়, তাহলে 1/2 এদিকে থেকে যাচ্ছে, তাহলে x/y/z কত হচ্ছে? 1/2, 1/3, 1/5। তাহলে এই তিনটে এলসিএম নিলাম, নিয়ে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিলাম, দিতে পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বৃহত্তম কোনটা? এইটা। আর ক্ষুদ্রতম বৃহত্তম কোনটা? এইটা। আর ক্ষুদ্রতম কোনটা? না এইটা। এদের যোগফল আর তৃতীয় সংখ্যা ও 52, তৃতীয় সংখ্যা ও 52 যোগফল সমান। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা দেখো, যখন অনুপাতে থাকবে অর্থাৎ ডিরেক্ট সংখ্যা না, এটা রেশিওতে দেখা আছে, তা রেশিও দেওয়া থাকলে আমরা অঙ্কগুলো কীভাবে ধরতে পারি? একটা ইউনিট বা এক্স ধরে নিতে পারি। তাহলে ধরে নিই আমরা 3x + 5x ইকুয়াল টু কত? না বলেছে তৃতীয় সংখ্যায় 4, তাহলে 4 ইউনিট বা 4x + 52, এটাই তো বলেছে, এটা সমান সমান এটা বলে দিয়েছে না? তাহলে এরকম বলে দিয়েছে, তাহলে 8x ইকুয়াল টু 4x + 52, 4x + 52। তাহলে এখান থেকে 8x - 4x ইকুয়াল টু 52, বা 4x ইকুয়াল টু 52, বা x ইকুয়াল টু কত? 13। 52/4 করলে হবে 13, 4×52। তাহলে কি জানতে চেয়েছি? ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাই এখানে ক্ষুদ্রতম রেশিও কোনটা ছিল? 3। ক্ষুদ্রতম অনুপাত কত ছিল? 3। তাহলে 3x, x এর মান কত পেয়েছি? 13, তাহলে 3 × 13 কত পেলাম? 39 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাব। বলছে 20 টাকা কেজি চিনি 15 টাকা কেজি দরের চিনির সাথে কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16 টাকা কেজি দরে বিক্রি হবে? মিশ্রিত চিনি 16 টাকা কেজি দরে বিক্রি হবে। দেখো, এটা তোমরা একটু ডেসক্রিপটিভ ওয়েতে করতে পারো, বাট যদি মিক্সচার অ্যালিগেশন যদি মেথডটা জানো, তাহলে এই কোশ্চেনটা করতে 2 মিনিটও সময়, 2 মিনিট কেন বলছি, এটা দেখে দেখে উত্তর হয়ে যাবে একদম। দেখো কি করি। প্রথমটা বলেছে 20 টাকা কেজি দরে, তারপর একটা 15 টাকা, তারপর একটা 16 টাকা। দুটোকে মিক্সচার বলেছে না, 16 টাকা। তাহলে কি হবে? দেখো, 20 - 16, বড়টা থেকে ছোটো সবসময় বিয়োগ যায়, কত? 4। এখানে কী হবে? বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিলে 16 - 15, তাহলে কত হচ্ছে? 1। অতএব 1:4, এই কী হচ্ছে সব? 1:4, তাহলে অনুপাতটা কত হবে? না 1:4, ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে কী বলছি? এই অনুপাতে 1:4 অনুপাতে বিক্রি করলে 16 টাকা দরে লাভ বা ক্ষতি কিছুই হবে না। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেনে যাই, একদম ইজি। বলেছে কোনো শহরের জনসংখ্যা বছরে 10% হারে হ্রাস পায়। দেখো, 10% হারে হ্রাস পাওয়া মানে কি? 10% হারে হ্রাস পাওয়া মানে, যদি ধরো আগে ছিল 100, এখন কত হয়ে যাবে? 10% কমে গিয়ে 90 হয়ে যাবে। 90 হয়ে যাবে। তাহলে কি যে বর্তমানে জনসংখ্যা 20,000 হলে 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? একদম কিচ্ছু নেই অঙ্কে। দেখো, 20,000, 1, 2, 3, 4টে শূন্য, গুণ কী বলেছে? যে প্রতি বছর 10% হারে হ্রাস পেতে থাকে, তাহলে 3 বছর পরে কত হবে? তা প্রতি বছর কী হচ্ছে? 90/100 হচ্ছে, 90/100, 90/100। 3 বছর বলেছে, তাহলে 3 বার গুণ করতে হবে, 90/100। 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, এই 0 কাটলাম, তাহলে এখানে 3টে 0, 1, 2, 3, এখানে 3টে 0 কাটো। 3টে 9 গুণ আছে, অর্থাৎ 9-এর কিউব কত? 729 × 20। 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 2 দুগুণে 4, 1-এ 5,
7 দুগুণে 14, লাস্টে একটা শূন্য, তাহলে এতজন। 20,000 জন থেকে কমে 14,580 জন হয়ে যাবে। 14,580, অপশান এ। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখলে একদম ফ্রুত করে অঙ্ক হয়ে যাচ্ছে, একদম ইজি ওয়েতে। চলো পরের কোশ্চেন দেখে নেব। বলেছে কোনো শহরের জনসংখ্যা 5% বৃদ্ধি পায়, বর্তমানে কী হয়েছে, কোনো শহরের জনসংখ্যা বছরে 5% করে বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা 4,410 হলে 2 বছর পূর্বে ওই জনসংখ্যা কত ছিল? আচ্ছা, 5% করে কী করেছে, বৃদ্ধি পাচ্ছে। 5% করে, 5% মানে কি গো, 1 এর 20। তাহলে 20 জন থেকে 21 জন হয়ে যাচ্ছে, 20 জন থেকে 21 জন হয়ে যাচ্ছে, এটাই তো। 2 বছরে 2 × 20 21 হবে। তাহলে দেখো এখন জনসংখ্যা কত বলেছে, 4,410 জন। 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? আচ্ছা দেখো, এখন যদি জানতে চাইতো 2 বছর পরে কত হবে, তাহলে কিন্তু আমরা ওই 21/20 করতাম। যেহেতু বলি 2 বছর পূর্বে কত ছিল, তাহলে 20/21 করতে হবে দুবার। 20/21, অর্থাৎ আগেরটায় ফিরে যেতে গেলে এইটা করতে হবে, 20/21, 20/21। আর আমরা জানি কি 21 স্কোয়ার 441, অর্থাৎ 21 কেটে গেল, 441 কেটে গেল, 21 স্কোয়ার 441, 10 এখান থেকে পেলাম। তাহলে 2 দুগুণে 4, 1 4, 4-এর পরে 3টে শূন্য। তাহলে কত জনসংখ্যা ছিল? 4,000। 5% করে বৃদ্ধি পায়, তাহলে আগে কত ছিল? 4,000। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখে নেব পরের কোশ্চেন। বলেছে চিনির দাম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলেছে, এক সেকেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে থাকবেই থাকবে। দেখে নাও, বলেছে 20% চিনির দাম 20% হ্রাস পেলে, চিনির দাম 20% হ্রাস পেলে কোনো পরিবারকে চিনির খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কত বাড়াতে হবে? দেখেছো, দ্রব্যমূল্য এখন বেড়ে যাচ্ছে, মানুষের দাম কম বাড়ার জন্য কম খেতে হচ্ছে, এখানে বলছে দাম কমে গেছে। ভালো কথা, এরকম হলো তো বাস্তবই তো ভালো কথা। তাহলে কি বলেছে, প্রাইস ধরে নিই, প্রাইস, PRICE, প্রাইস কি বলেছে? আচ্ছা 20%টাকে আমরা ফ্র্যাকশনে ভেঙে নিই। 20% মানে কত? 1/5, 1/5। আচ্ছা বলেছে হ্রাস পাচ্ছে, তাহলে 5 থেকে কত হয়েছে? 4। 5 থেকে এই 1 কমে হবে 4। তাহলে প্রাইস প্রথমে ছিল 5 টাকা, এখন হয়ে যাচ্ছে 4 টাকা। এখন কত হচ্ছে গো? 4 টাকা। আরে 4 টাকা। তাহলে কনজামশন বা ব্যবহার বা খরচ কত বাড়াতে হবে? কনজামশন, কনজামশন 4 থেকে বেড়ে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। ওটাকেই জাস্ট ফলো করবে, উপরে 5 থেকে 4 হয়েছে, নিচে 4 থেকে 5 হয়ে যাবে। একদম উপরে যদি 4 থেকে 5 হতো, এটা 5 থেকে 4 হয়ে যেত, অর্থাৎ প্রাইস আর কনজামশন উল্টো না। সে যে 5 থেকে বেড়ে, এই 4 থেকে বেড়ে 5 হয়েছে, কত বেড়েছে? 1। কতর ওপরে? 4-এর ওপরে। তাহলে পার্সেন্টেজে কত বেড়েছে? 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। তাহলে 4 25-এ 100, 4 25-এ 100। তাহলে কী বলছে, ব্যবহার কত বাড়াতে হবে? 25% বাড়াতে হবে। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে এখানে বলেছে কোনো শহরের জনসংখ্যা বছরে 4% হারে হ্রাস পায়, বর্তমানে জনসংখ্যা 57,600 জন হলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? তো দেখে নাও কীভাবে করবো আমরা। 4%, প্রথমে 4%টাকেই আমরা ভগ্নাংশে নিয়ে যাব। 4% মানে আমরা কি জানি? 1/25, 1/25। আর এখানে কি বলেছে দেখো, হ্রাস পেয়েছে বলেছে। বৃদ্ধি পেলে আমরা কি করতাম? 25 থেকে 26 করতাম, অর্থাৎ 25 ছিল 26 হয়েছে। যেহেতু বলেছে হ্রাস পেয়েছে, তাহলে কি করব আমরা? না 25 থেকে 24 হয়ে যাবে। 25 থেকে কি হবে? 24 হয়ে যাবে। তাহলে কি বলেছে দেখো, টোটাল জনসংখ্যা কত ছিল? 57,600। 2 বছর পূর্বে কত ছিল? তাহলে এদিকে কী করতে হবে? 2 বছর পূর্বে বললে আমরা জানি 25টা ওপরে হবে আর 24 নিচে হবে। দুবার হবে, যেহেতু 2 বছর বলেছে, 2 বছর যেহেতু বলেছে, 25/24। আর দেখো এই 24 কেটে যায় 576, কারণ 24-এর স্কোয়ার হয় 576, এটা একবারে কেটে গেল।
তাহলে উত্তর কত হবে? 25 25 625, আর এদিকে দুটো শূন্য, তাহলে 625 আর দুটো 0, অর্থাৎ এতজন উত্তর হয়ে যাবে। তাহলে অপশান কোনটা আছে দেখো, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। তো দেখো এখানে কি বলেছে, যে কোনো সংখ্যা প্রথমে 25% বৃদ্ধি পায়, তারপর 25% হ্রাস পায়, মোটের ওপর সংখ্যাটির হ্রাস বা বৃদ্ধি কত? দেখো এই ধরনের অঙ্ক করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে, একদম স্মার্ট মেথড, যে 25% বলে দিয়েছে। কত বলেছে? 25%। তো প্রথমে আমরা কি করবো, এই যে পার্সেন্ট বলে দিয়েছে সেটা স্কোয়ার বাই 100, তাহলে কত হবে? 25 স্কোয়ার বাই 100, 25 স্কোয়ার বাই 100, তাহলে কত হচ্ছে? 625 বাই 100। আর এটা সবসময় দেখবে যে যখন একই বৃদ্ধি পায়, একই শতাংশ বৃদ্ধি পায় এবং একই শতাংশ হ্রাস পায়, তখন সেটা অবভিয়াসলি কী হবে না, হ্রাস পাবে। এটা মনে রাখবে তোমরা, যখন একই শতাংশ বলবে বৃদ্ধি এবং একই শতাংশ বসবে হ্রাস, তখন সেটাকে কনজিকিউটিভভাবে হ্রাস পাবে ধরে নেব। তাহলে এটা কত হবে? 6.25%। এটা হ্রাস। এটা একরকম মেথড হলো। মেথড 2 আমরা দেখে নেব। এটা শর্টকাট মেথড, একদম পেন ছোঁয়ানোর আগেই উত্তর হয়ে যাবে। শর্টকাটটা কি বলেছে না, আমরা কনজিকিউটিভ বা যদি ধরি আমরা, দেখো সেটাকে কি করতে হবে, 25% প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25, আর তারপর বলেছে 25% হ্রাস, তাহলে -25। এটা কী করবো, প্লাস মাইনাসে -25 ইন্টু 25 বাই 100, তাহলে কী হবে? 25 কেটে যাবে, -25। এখানে মাইনাসটা কি ইন্ডিকেট করছে গো? হ্রাস করছে। এই হ্রাসের ইন্ডিকেশনটা দিচ্ছে মাইনাস। এখান থেকে ডিরেক্ট বোঝা যাবে এইভাবে করলে, যে 625 বাই 100, তাহলে কত হচ্ছে? -6.25%। মাইনাসটা কি ইন্ডিকেট করছে না, হ্রাস পেয়েছে। তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। কি বলেছে, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধনের সুদ 10 বছরে সুদ আসলের অংশ হবে? আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে হবে সুদ আসলের 2/5 অংশ হবে। সুদ আসলের 2/5 অংশ হবে। এটা একটু ঠিক করে নেবে। এটা তো এখানে পড়ছে না। 2/5 অংশ, সুদ আসলের 2/5 অংশ, 2/5। দেখো কি হচ্ছে, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো মূলধনের সুদ 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। 2/5 অংশটা আমরা এখানে লিখে নিচ্ছি, 2/5 অংশ হবে। তাহলে এটা কেটে নিলাম, এটার পরে এইখানে এটা কত হবে? তাহলে দেখো, যদি আমরা এখানে অ্যামাউন্ট বা সুদাসলটাকে অ্যামাউন্টটাকে এ দিয়ে প্রকাশ করছি, অ্যামাউন্টটাকে যদি আমরা 100 ধরে নিই, 100টা ধরে তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে 2/5 অংশ বলেছে সুদাসলের, তাহলে 100 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে 20, 20 দুগুণে 40। তাহলে প্রিন্সিপালটা কত হবে? প্রিন্সিপাল বা আসল যেটাকে বলছি আমরা, প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল হবে অ্যামাউন্ট মাইনাস ইন্টারেস্ট। তাহলে কত হবে গো? 100 মাইনাস 40, তাহলে কত হবে? 60। এবার আমরা দেখব কি বলেছে, সুদের হারটা বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা জানি কি, I = PRT বাই 100। তাহলে I মানে কত? 40, P কত? 60, আর আমরা জানি না, বার করতে বলেছে T 10 বছর। দেখো এখানে 10 বছর বলে দিয়েছে, বাই 100। তাহলে কী হবে? এখান থেকে 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, তাহলে কি হলো? অতএব R = 40/6। 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 3, তাহলে 20/3 বা 6 পূর্ণ
2 3 18 2 20 3 6 পূর্ণ 2/3 অংশ, এটা উত্তর হয়ে যাবে। তাহলে এই অপশানটা এখানে একটু কারেকশন করে নেবে, এটা 6 হোল 2/3%, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো পরের কোশ্চেনে। কী বলেছি, চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা আমানত করা হয়েছে যা 3 বছরের সুদে মূলে 2400 টাকা এবং 4 বছরের সুদে মূলে 2520 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো এই অঙ্কগুলো আমরা আগে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের প্রিভিয়াস ইয়ার করেছি, সেখানে এইরকম অঙ্ক 4 থেকে 5টা কি আরও বেশি হবে ছিল, এবং একই প্রসেসে আমরা করিয়েছি অঙ্কগুলো, খুবই সোজা। যারা ভিডিওটা দেখেছো অবশ্যই করতে পারবে, একদম মুখে মুখে করে দিতে পারবে। তো সেই অঙ্কটা তোমরা দেখে নাও। তার একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে 4 - 3 = 1, 2 3 = কত? 1। তাহলে 1 ইয়ারের অনলি সুদ, 1 ইয়ারের অনলি সুদ কত হবে? মানে শুধুমাত্র সুদটা, এক ইয়ারের শুধু সুদ হবে 2520 - 2400, 2520 - 2400, তাহলে 120 টাকা। আর আসলে দেখো এইটাই ধরে নিতে হবে 2400, এটা আমানত করা হয়েছিল বলে দিয়েছে। তাহলে সুদের হার কত? একদম ইজি প্রসেস, আর = 120 বাই সুদ আসলটা 2400 × 100। এটা এদি করি, 2 শূন্য কেটে গেল, 24 দিয়ে 120কে কাটলে 5, অতএব 5%। ঠিক আছে, কত ইজি অ্যান্সার বেরিয়ে গেল। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। এখানে কি বলেছে, রাম, শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি কারবার শুরু করে। তাদের মূলধনের অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ 2100 টাকা হয় তবে কমলের লভ্যাংশ কত? আচ্ছা, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত অংশীদারি কারবারের সমান হয়। তাহলে এখানে আমরা দেখো ডিরেক্ট অঙ্ক করবো, ডিরেক্ট। হ্যাঁ, 21,000 বাই এই যে ইউনিটগুলো আছে এগুলোকে যোগ করে নেবো, 3 + 4 + 7 ইন্টু, এখানে কাকে বলেছে? কমল, কমলেরটা লাস্টে আছে, তাহলে এটা দিয়ে গুণ। কত আসবে দেখো, 21,000 বাই 4 3 7 7 14 ইন্টু 7, তাহলে 7 × 2 = 14, 2 দিয়ে 21,000 কাটলে কত হয়? 2 1 × 2 0, 5 2 × 10, 2 শূন্য। তাহলে দেখো 10,500 টাকা, 10,500 টাকা উত্তর বেরিয়ে গেল। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো পরের কোশ্চেন। বলেছে এক্স, ওয়াই এবং জেড 6,000 টাকায় একটা কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়। এক্স এবং ওয়াই একত্রে কাজটির এটা 3/4 হবে না, 3/4, এটা 3/4 হয়ে যাবে, একটু কারেকশান আছে, 3/4 অংশ করলো। বাকি কাজ জেড একা শেষ করলো। জেড এর মজুরির কত টাকা হবে? জেডের মজুরি কত টাকা হবে? তাহলে দেখো এক্স, ওয়াই, জেড তিনজনে মিলে 6,000 টাকার একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। এক্স এবং ওয়াই একত্রে 3/4 অংশ কাজ করে, বাকি কাজ জেড করে, তাহলে পুরো মজুরির টাকাটা, জেডের মজুরি কত হবে? জেডের মজুরি কত? তাহলে মনে করে নি টোটাল ওয়ার্ক 4 ইউনিট, 4 ইউনিট। এর মধ্যে থেকে এক্স ও ওয়াই কত করেছে? এক্স ও ওয়াই করেছে 3 ইউনিট কাজ। দেখো 3/4 বলে দিয়েছে না টোটালটা, তাহলে 3 ইউনিট কাজ। জেড কত করেছে? জেড করেছে, তাহলে বাকি জেড কাজটা পড়ে রয়েছে 1 ইউনিট, 1 ইউনিট কাজ করেছে, 1 ইউনিট কাজ করেছে। তাহলে টাকাটাও তো এইভাবে ভাগ হবে, টাকাটাও তো এইভাবে ভাগ হবে যে এই যে টোটাল ওয়ার্কটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। তাহলে অ্যামাউন্ট কত বলে দিয়েছিল? 6,000, ওই সেই লভ্যাংশের মতো। টোটালটা কত? 3 + 1। আর এ কি বলেছে তোমার, জেড কত টাকা পাবে বলেছে, তাহলে জেড 1 ইউনিট করেছে 1, তাহলে 6,000 বাই 4 ইন্টু 1 কাটলে দেখো 4 15 60, 2 শূন্য ইন্টু 1, তাহলে 1,500 টাকা, 1,500 টাকা উত্তর হয়ে যাবে। অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। বলেছে একটি ট্রেন দণ্ডায়মান একটি ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো।
আচ্ছা, এখানে দেখো একটা কনসেপ্ট, এই অঙ্কটা তো কিছু নেই, বাট একটু বোঝার বিষয় আছে। ধরো একটা ট্রেন, ধরো একটা ট্রেন, ট্রেন যখন একটা ইলেকট্রিক পোস্টকে বা একটা মানুষকে, বা একটা মানুষকে যখন পার করছে, তখন তার নিজের দৈর্ঘ্যটা, অর্থাৎ এইগুলো যে দৈর্ঘ্য আছে এগুলোকে আমরা নেগলেক্ট করি, এটাকে শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই ধরা হয়। যখন একটা ইলেকট্রিক পোস্ট একটা মানুষকে অতিক্রম করবে বলবে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন বলবে যে একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মে এত দৈর্ঘ্য এত পার করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, তখন কিন্তু দুজনের আলাদা আলাদাভাবে কনসিডার করা হয়, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য আলাদা। কিন্তু যখন বলা হয় যে কোনো মানুষ বা ল্যাম্পপোস্ট বা একটা কুকুরকে পার করছে, তখন ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই ধরা হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে, দেখো, ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রম দূরত্ব 90 মিটার, অর্থাৎ এটাই উত্তর হয়ে যাবে 90 মিটার। তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত, 90 মিটার। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। এটা একদম থিওরি পার্ট ছিল, কিছুই ছিল না। চলে পরের কোশ্চেনে। বলছে একটি নল একটি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে, অন্য একটি নল ওই চৌবাচ্চাটি 30 মিনিটে খালি করে, তাহলে নল দুটি একই সঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো, ধরছি নল পাইপ 1 কতক্ষণে খালি করছে, 1 ঘন্টা বা 60 মিনিটে। আচ্ছা, পাইপ 2 কতক্ষণে খালি করছে, 30 মিনিটে। এদের এলসিএম নাও 60, এটাই টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে, টোটাল ক্যাপাসিটি। তাহলে P1 এর এফিসিয়েন্সি কত, 1, P2 এর এফিসিয়েন্সি 2। তাহলে কি বলেছে, দুটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে আমরা জানি টোটাল ক্যাপাসিটি বা টোটাল এফিসিয়েন্সি 1 + 2, অর্থাৎ 60/3 = 20, এত মিনিট হয়ে যাবে, 20 মিনিট। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, 20 মিনিটে খালি হবে। দেখো, এগুলো সব খালি করছে, এগুলো সব খালি করছে, সেই জন্য খালি করলো 20 মিনিট, অর্থাৎ অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। স্থির জলে এক সাঁতারুর বেগ 10 কিমি/ঘন্টা এবং যদি স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হয়, তাহলে তাকে 60 কিমি যেতে কত সময় লাগবে? ভালো অঙ্ক একটা। দেখো, স্রোতের বেগ সাঁতারুর বেগ বলুক বা এখানে তোমার বোটের বেগ বলুক, যাই বলুক, এখানে আমরা বি ধরে নিই। বি ধরে নিই। এটা কত বলেছে না, 10 কিমি, 10 কিমি/আওয়ার, আর স্রোতের বেগ বা স্ট্রিম কত বলেছে, 5 কিমি/আওয়ার, 5 কিমি/আওয়ার। আচ্ছা, এবার আমরা 60 কিমি যেতে হবে, তাহলে আমরা ডাউন স্ট্রিমের স্পিডটা বলতে, ডাউন স্ট্রিমের স্পিড যদি দেখতে চাই, তাহলে ডি ইজ ইকাল টু বি প্লাস এস, অর্থাৎ স্রোতের অনুকূলে যখন হবে, এটা অনুকূলে, অনুকূলে যখন হবে, তখন হবে তোমার ডি ইজ ইকাল টু বি প্লাস এস, অর্থাৎ 10 + 5 = 15 কিমি/ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে, যেহেতু আমাদের এখানে বলে দেয়নি অনুকূল বা প্রতিকূল, অপশানে দেওয়া রয়েছে, তাহলে আমরা দুটোই পার করে নেবো। দেখবো এবার অপশানের সাথে মিলিয়ে। স্রোতের প্রতিকূলকে বলা হয় আপস্ট্রিম, প্রতিকূল, প্রতিকূলে বেগ কত বলেছে না, এটা হয়ে যায় বি মাইনাস এস, তাহলে কত হবে, 10 - 5 = 5 কিমি/আওয়ার। তাহলে আমরা দেখি যে 60 কিমি যেতে কত সময় লাগবে। 60/15 একবার করে দেখব, লাগবে 4 ঘন্টা, 4 ঘন্টা। এখানে দেখো রয়েছে স্রোতের অনুকূলে 4 ঘন্টা, তাহলে আমরা এটা ডাউন স্ট্রিমে পেয়েছি, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। যদি বলতো আপ স্ট্রিমে, তাহলে কী করতাম, 60/5 = 12 ঘন্টা, এটা আমরা আপ স্ট্রিমে পেয়ে যেতাম। তাহলে যেটা বলবো তোমরা সেটাই বার করতে পারবে। এখানে অপশান হয়ে গেল ডি, অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। চলে যাবো পরের কোশ্চেনে। বলছি একটি ত্রিভুজের বাহুর অনুপাতগুলি হলো 3:2:5, 3:2:5। যদি তার পরিসীমা 75 সেমি হয়, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত হবে? যখনই এরকম অনুপাত হিসেবে দেওয়া থাকবে, তাহলে সেটাকে আমরা কী ধরবো, একটা ইউনিট বা এক্স ধরে নেবো। তাহলে 3x + 2x + 5x = কত, 75। তাহলে দেখো 3 × 5 = 10, 10x = কত, 75। তাহলে 1
এক্স কত বা এক ইউনিট 7.5 সেমি। বলেছি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত 3x, তাহলে 3x এর জায়গায় সরি 3x হবে না, এটা হয়ে যাবে তোমার 2x, ক্ষুদ্রতম বলেছে না, 2xটা তো সবচেয়ে বেশি ছোট, তাহলে 2x, 2 ইন্টু x এর মান কত পেয়েছি আমরা 1x বাই x এখানটাতে, ঠিক আছে, x এর মান পেয়েছি আমরা 7.5 ইকুয়াল টু 15, তাহলে 15 সেমি, বা অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা 25টা কোশ্চেন সলভ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের খুবই ভালো হবে প্র্যাকটিসটা, পরীক্ষা হলেও খুব উপকার পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আজকে ভিডিও এই পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।